বাংলাদেশ ভার্সেস ভারতের মধ্যকার সেকেন্ড টেস্টের ফাইনালি কোনো রেজাল্ট আসবে সেটা আমাদের আশা ছিল না, কিন্তু ফাইনালি রেজাল্ট আসতে পারে এরকম একটা সম্ভাবনা আছে। এই ম্যাচটি যদি ড্র হয়ে যায় তাও আমরা সিরিজে জয়লাভ করবো, আবার যদি জিতে যায় তাহলে তো কোনো প্রশ্ন নেই। কিন্তু কালকে বাংলাদেশের হয়ে যেভাবে বাংলাদেশ ধীরে ধীরে ক্রিকেটটাকে সামনের দিকে নিয়ে গেছে, অর্থাৎ কালকের ম্যাচটাকে সামনের দিকে নিয়ে গেছে, কিন্তু তাদের এক্সপিরিয়েন্স প্লেয়ার মুশফিকুর রহিমের আগেও দেখেছে যে জাসপ্রীত বুমরার বল লিভ করলে কী অবস্থা হতে পারে, তো সেরকমই একটা বল লিভ করে জাসপ্রীত বুমরা শিকার হয়েছে মুশফিকুর রহিম। তার পাশাপাশি কালকে বাংলাদেশের তরফ থেকে মঈনুল যেভাবে খেলেছে এবং সেই একমাত্র ধীর স্থির গতিতে ইনিংসটা ধীরে ধীরে বিল্ড আপ করছে, যখন 6-এর দরকার 6, যখন সুইপের দরকার সুইপ, যখন 4-এর দরকার 4, অর্থাৎ সে পুরো প্ল্যান করে ভারতীয় বোলার অর্থাৎ আমাদের বোলারদের এগেন্সে সে সেরকম একটা ইনিংস গড়েছে এবং ধীরে ধীরে সে তার অর্ধশত রান এবং তারপরে সে তার 100 রান পার করে নিয়েছে। এবং সেই একমাত্র ব্যাটসম্যান ছিল যাকে কালকের দিনে আউট করা অসম্ভব রকমের একটা কাজ ছিল এবং সেটা হয়ও নি, যেটা আমাদের ভারতীয় বোলারদের তরফ থেকে। তো সেই একমাত্র ব্যাটার ছিল যে অপরাজিত 107 রান করে তারপর সে প্যাভিলিয়নে ফিরে যায়, কারণ তার সতীর্থরা তার সঙ্গ দেওয়ার চেষ্টা করলো, কেউ সফল হয়নি। প্রথম থেকে শেষ পর্যন্ত শুরু করলে মমিনুল হক, অর্থাৎ প্রথম দিন থেকে নিয়ে কালকের দিন পর্যন্ত অর্থাৎ চতুর্থ দিন পর্যন্ত সে একাই ব্যাটিং করেছে এবং সে ধীরে ধীরে বাংলাদেশকে তার একটা ভালো সম্মানজনক জায়গায় পৌঁছে দিয়েছে। বাংলাদেশ 233 রানে অলডাউন হয়ে যায়, যার মধ্যে জাসপ্রীত বুমরা 3 উইকেট, রবীন্দ্র জাদেজা 1 উইকেট, রবিচন্দ্রন আশ্বিন 2 উইকেট, আকাশদীপ সিং 2 উইকেট এবং মোহাম্মদ সিরাজ 2 উইকেট নেয়। কালকে লিটন দাস যেটা খেলতে চেয়েছিল ওভার কভার বা কাভারও না মিড অফও না, তো দুটোর মাঝামাঝি জায়গায় সে শটটা খেলতে চেয়েছিল এবং যেভাবে রোহিত শর্মা 7 ফুট অর্থাৎ টোটাল তার হাইট নিয়ে 7 ফুট হাইটে ছিল বলটা এবং সে সেটা জাম্প করে 1 হ্যান্ডেড স্টানার ক্যাচ নেয় এবং তার পরবর্তীতে সাকিব আল হাসান একটা 6 মারতে যায়, যেটা মিস হিট হয়ে সোজা উপর দিকে হয়ে যায়, যেটা মোহাম্মদ সিরাজের কাছ থেকে মিস জাজ হয় এবং তার বাঁ হাতে এসে বলে যেভাবে বসে বা সে যেভাবে ক্যাচ নেয় সেটাকে অ্যাকচুয়ালি স্টানার বলে ক্রিকেটের ভাষায়। তো কালকে দুটো ক্যাচ দেখে মজা তো এসে এবং তারপরে যে আমাদের জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে ভারতীয় টিমের বা ভারতীয় দলের কাছ থেকে, তো সেটা আমরা কোনো কেউ এক্সপেক্ট করেনি যে কালকেই ভারত আর নিজেদের নামে ফার্স্টেস্ট সেঞ্চুরি টেস্ট ক্রিকেট এবং ফার্স্টেস্ট হাফ সেঞ্চুরি টেস্ট ক্রিকেটে, যেটা দুটোই আমাদের নামে হয়ে গেছে কালকের ম্যাচের পর, সেটা আমরা কেউই আশা করিনি। রোহিত শর্মা একমাত্র ব্যাটার যে টেস্ট ক্রিকেটের প্রথম বল এবং সেকেন্ড বল অর্থাৎ প্রথম ইনিংসের প্রথম এবং সেকেন্ড বল সে দুটোই 6 মারে এবং তার পরবর্তীতে সে টোটাল 3টা 6 মারে তার ইনিংসে। এবং রোহিত শর্মা কালকে যেভাবে আউট হয়ে চলে গেছে সেটা একটা দেখতে গেলে আমাদের আফসোসও লাগে। রোহিত শর্মা কালকে 23 রান করে, যার মধ্যে 3টা 6 থাকে এবং বাকি 5 রান শর্ট রানে হয়। তো কালকে টেস্ট ক্রিকেটে প্রথম মজা তো রোহিত শর্মার ক্যাচ দেখে আসে, দ্বিতীয় মজা আসে মোহাম্মদ সিরাজের ক্যাচ দেখে, অর্থাৎ প্রথম ইনিংসে দুটো মজা হয়ে গেলে যখন আমরা বল করছি এবং ব্যাট হাতে তো কালকে সমস্ত ইনিংসে মজা ছিল। যেভাবে হাসান মাহমুদের ইনিংস পরপর 3টা বলে 3টা 4 মারে জয়সওয়াল, তার পরবর্তীতে খালেদ বলে কেউ একজন এসেছিল সম্ভবত বাংলাদেশে, যাকে রোহিত শর্মা পরপর দুটো বলে দুটো 6 মারে এবং তারপর তাকে আর বলেই দেওয়া হয়নি। সে পরবর্তীতে শেষ দিকে বল করে এবং সম্ভবত সে ঠিকঠাক রকমের বল করে, সে মার খায় কিন্তু ঠিকঠাক রকমের বল করে বাংলাদেশ ধীরে ধীরে ম্যাচে কামব্যাক করে। যেভাবে মেহেদী হাসান মিরাজ 4 উইকেট, সাকিব আল হাসান 4 উইকেট নেয় এবং হাসান মাহমুদ 1 উইকেট নেয়। হাসান মাহমুদের উইকেটটা সম্ভবত রোহিত শর্মারই ছিল, যেটা বলটা সোজা যে উইকেট উড়িয়ে দেয়। এবং বিশেষ করে কালকের ম্যাচে একটা ইন্টারেস্টিং ইনসিডেন্ট হয়েছে, যেখানে সাকিব আল হাসান বিরাট কোহলির উইকেট নিয়ে যেভাবে সেলিব্রেট করেছে, অর্থাৎ মাথার উপর তর্জনী উঁচিয়ে যেভাবে সে সেলিব্রেট করেছে দেখে মজা এসছে। ঠিক আছে, বিরাট কোহলি 6 মারতে গিয়েছিল এবং বিরাট কোহলি তো এতদূর যেতেই পারত না, যদি রান আউটটা তার হয়ে যেত। সম্ভবত ওই খালেদ, যাকে রোহিত শর্মা পরপর দুটো বলে দুটো 6 মেরেছে, তারই ইনিংসে বিরাট কোহলি একটা বল হালকা করে ঠেকিয়ে রান নিতে যায় এবং সে ক্রিজের অনেকটা বাইরে চলে আসে। সেখান থেকে বাংলাদেশি বোলার চাইলে হাতে করে বলটা উইকেটে ছোঁয়াতে পারত, কিন্তু তার কী মনে হয় সে বলটা থ্রো করতে যায়, অর্থাৎ সে আন্ডার আর্ম থ্রো করে এবং বলটা মিস হয়ে যায়। সেখান থেকে তখন বিরাট কোহলির 1 রানও হয়নি, তারপরে 47 রানে গিয়ে বিরাট কোহলি ফাইনালি সাকিব আল হাসানের হাতে ধরা পড়ে। এবং আজকে বাংলাদেশের তরফ থেকে সাকিব আল হাসানই একমাত্র বলার ছিল যে প্ল্যান করে বল করেছে। মেহেদী হাসান মিরাজের বল ভালো স্পিন হয়েছে, এটা মানছি, কিন্তু তার বল দেখে মনে হয় না কোনো প্ল্যান ছিল, মারতে গিয়েছে মিস হয়েছে, ইউ মিস আই হিট যেটা ক্রিকেটের ভাষায় চলতো, সেরকমই একটা বোলিং পারফরমেন্স ছিল মেহেদী হাসান মিরাজের কাছ থেকে। কিন্তু আমার মনে হয় কালকে সাকিব আল হাসানের প্রি প্ল্যান বল ছিল যে এই বোলারকে আমি এখানে ফাঁসাবো এবং সে সেভাবে ফাঁসিয়ে উইকেটও নিয়েছে। তো অনেকদিন পর সাকিব আল হাসানের কাছ থেকে বল হাতে আমরা ভালো পারফরমেন্স দেখেছি, যেটা সচরাচর আমরা 2-3 বছর আগে দেখতে পেতাম, কিন্তু সাম্প্রতিক সেটা আমরা দেখতে পাইনি। তো কালকের ম্যাচে ভারত করে 285 রান, অর্থাৎ আমাদের যা দরকার ছিল তার থেকে বেশি রান নিয়ে আমরা লিড করি এবং 9 উইকেট পড়ে যাওয়ার পর আমরা ইনিংস ক্লিয়ার করি। পরবর্তীতে বাংলাদেশ যখন ব্যাট করতে আসে, বাংলাদেশ 26 রান করে 2 উইকেট হারায় এবং তার পরবর্তীতে আমরা এখনও 23 রানের লিডে আসি এবং
সেই দুটো উইকেটে রবিচন্দ্রন আসবেন। তো আশ্বিনের কাছ থেকে আমরা একটা ভালো পারফরমেন্স দেখেছি, আমরা আশা করি আজকের দিনও দেখতে পাবো। তো দেখা যাক আজকের ম্যাচে কী হয়।